কি হয়েছে অথই? কাঁদছো কেন? আচমকায় প্রহরের প্রশ্ন শুনে অথই স্থির হলো। ডান হাত দিয়ে চোখ স্পর্শ করলো ভেজা চোখ। কাঁদছিল কখন? কি হলো বলছো না কেন? চোখে কি যেন পড়েছে। জানালা বন্ধ করে দিন, ময়লা ঢুকবে না আর চোখে। কথাটা বলে প্রহরের কাছ থেকে নিজেকে সরিয়ে ফেললো। প্রহর দীর্ঘশ্বাস ছাড়ল। জানালার দিকে তাকিয়ে দেখলো জানালা বন্ধ। এসি বাসে কি আর জানালা খোলা থাকে? অথচ অথই অকপটে স্বীকারও করলো যে জানালা খোলা ছিল, তাই চোখে ময়লা ঢুকেছে। ব্যাপারটা আর ঘাটল না প্রহর। অথইকে নিজের মতো করে ছেড়ে দিল। রাত 1:45। বাস থেমেছে রেস্তোরাঁর সামনে। বাস থেমে গেছে। বাস থামার তীব্র ঝাঁকুনি খেয়ে ঘুম ভাঙলো অথয়ের। নিজেকে আবিষ্কার করলো একটা চাদরের আড়ালে। পাশের সিটে তাকাতেই দেখতে পেল প্রহরের মুখখানা। কি মনে করে প্রহরের মুখের দিকে তাকিয়ে রইল। রেস্তোরাঁর বাতিগুলোর আলো এসে প্রহরের মুখের উপর পড়েছে। সেই আলোর সাহায্যে অথই আবিষ্কার করলো প্রহর একজন সুদর্শন যুবক, যাকে এক দেখায় যে কোনো মেয়ে পছন্দ করবে। গাল ভর্তি কুচা কুচা দাড়ি, জোড়া ভ্রু যুগলের নিচে ঘন আঁকি পল্লব। হুট করেই অথয়ের নিজের কাণ্ডে ভীষণ লজ্জা পেয়ে দূরে সরে বসলো, যদিও দূরত্ব ছিল কেবল 5 থেকে 6 ইঞ্চি। অথই, জি স্যার। প্রভু স্যারকে ডেকে তোলো। বিরতির সময় কিন্তু খুব বেশি নেই। ইশতিয়াক নেমে যায়। অথয় ধীরে ধীরে প্রহরকে ডাক দিল। প্রহর অথয়ের ডাক শুনে ঘুম থেকে জেগে উঠল। আশেপাশে তাকাতেই যখন বুঝতে পারলো বাসে কেউ নেই, তখন অথয়কে জিজ্ঞাসা করলো, সবাই কোথায় গিয়েছে? বাস বিরতি দিয়েছে। আপনি কি বাইরে যাবেন? আমি এক্ষুনি বের হব। বাস বসে থাকতে থাকতে পা ধরে গেছে আমার। মাত্র 3 ঘন্টায় বলছো পা ধরে গেছে? এখনো অনেক পথ বাকি। প্রহর মুচকি হেসে সিট থেকে উঠে দাঁড়ালো। খেয়ার মুখ থমথম করছে। প্রহর যে তাকে খোঁচা দিয়ে কথাটা বলেছে খুব ভালো করেই বুঝতে পারছে, কিন্তু এখন ঝগড়া করার সময় নয়। অথই মুখ কালো করে প্রহরের পিছনে পিছনে বাস থেকে নেমে এলো। রেস্তোরাঁর ভিতরে প্রবেশ করে প্রহর অথয়কে নারীদের জন্য বরাদ্দকৃত ওয়াশরুম দেখিয়ে দিয়ে চলে গেল পুরুষদের ওয়াশরুমের দিকে। অথই খুব দ্রুত নিজের কাজ শেষ করে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। দরজার কাছে এসে প্রহরকে দেখতে পেল অথই। অথয়কে দেখে প্রহর বলল, সবাই খিচুড়ি এবং মাংস ভুনা খাচ্ছে। তুমি কি খাবে? এত হেভি খাবার খেতে পারবো না। আপনি বরং দেখুন না রুটি বা পরোটা আছে কিনা। এত রাতে পাবো কিনা সন্দেহ আছে। আচ্ছা দেখি। প্রহর চলে গেছে। অথই বসে রইল আগের জায়গায়। 5 মিনিট অতিক্রম হওয়ার আগেই প্রহরের পিছনে একজন ওয়েটার, হাতে খাবারের প্লেট। প্রহর অথয়ের মুখোমুখি চেয়ার টেনে বসলো। ওয়েটার সাদা রুটি, গরুর মাংস ভুনা দিয়ে চলে গেছে। দুজন বেশ মজা করে খাবার খেয়ে নিল। সবশেষে 2টো কফির অর্ডার করলো প্রহর। অথই ওর মায়ের সঙ্গে কথা বলছিল। ওয়েটার এসে কফি দিয়ে গেছে। অথই কথা বলার ফাঁকে কফির মগে চুমুক দিচ্ছিল, আবার টেবিলে মগ রেখে দিচ্ছিল। প্রহরের মনে নিষিদ্ধ লোভ জেগে উঠল। অথয়ের অধর ছুঁয়ে যাওয়া মগ থেকে একটু হলেও কফি খেতে হবে আজ। একটা মানুষ এত নিখুঁতভাবে ঠোঁট গোল করে ফু দিয়ে গরম কফিতে চুমুক দিচ্ছে। আহ, তেতো কফিও বুঝে আজ মিষ্টতা খুঁজে পাচ্ছে। সুযোগ বুঝে প্রহর অথয়ের কফি মগের সঙ্গে নিজের কফি মগ এক্সচেঞ্জ করলো। তারপর ভীষণ আয়েশ করে কফির মগে চুমুক দিল যেখানটায় অথয়ের লিপস্টিকের দাগ লেগে আছে। বোকা অথয় টেরও পেল না। যাত্রা বিরতি শেষ হলো। প্রহর অথই একসাথে বাসে উঠলো, নিজেদের সিটে বসলো। অথইকে এবার প্রাণবন্ত মনে হলো। প্রহর সিটে বসলো না। ততক্ষণে বাস চলতে শুরু করেছে। প্রহর বাসের মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, হ্যালো এভরিওয়ান, আমরা সবাই কি ট্যুরে যাচ্ছি? প্রহরের প্রশ্ন শুনে সবাই ভারী অবাক হয়ে জবাব দিল, জি স্যার, আমরা সবাই ট্যুরে যাচ্ছি। তাহলে তো চুপচাপ কেন আপনারা? কিছুটা হই হুল্লোড় না হলে ট্যুরের মজা আছে নাকি? মিস্টার ইমতিয়াজ আহমেদ, জি স্যার। বিনোদনের জন্য কি করা যায় বলুন তো? ইমতিয়াজ আহমেদ ভয় পাচ্ছে প্রহরের কথা শুনে, কারণ অফিসে প্রহর মির্জা আর আজ বাসের মধ্যে ওদের সামনে দাঁড়িয়ে থাকা প্রহর মির্জার মাঝে বিস্তর ফারাক। স্যার, আপনি একটা গান গেয়ে শোনান। আপনার বাবা প্রায় বলে আপনি নাকি ছোটবেলায় গান গেয়ে পুরস্কার অবধি পেয়েছেন। ইমতিয়াজের কথায় প্রহর বেশ মিষ্টি গলায় জবাব দিল, তখন বুঝতাম না গান যে অন্তরের কতটা ক্ষতি করে। আমার ধর্ম আমাকে গান শুনতে বারণ করেছে। আমি শুনবো না অথবা গাইবো না, কারণ আমার গান শুনে বাসে উপস্থিত অনেক নারীর মনে অনাকাঙ্ক্ষিত কিছু উদয় হতে পারে। আমি চাই না আমার গান, সুর, কথা কেবল স্ত্রীর জন্য বরাদ্দ। আমি গাইব, সে মুগ্ধ শ্রোতা হিসেবে থাকবে। সে গাইবে, আমি শুনবো। প্রহর কথা শেষ হবার পর পুরো বাসের সবাই করতালি দেয়। অথই মুগ্ধ হয়ে শ্রবণ করেছিল প্রহরের প্রত্যেকটি শব্দ। কাঠখোট্টা মানুষটা আড়ালে যে কতটা অমায়িক মনের মানুষ, আজ তার সঙ্গ না দিলে বুঝতেই পারত না। বেশ কিছু সময় আড্ডা চলল। তারপর প্রহর সবাইকে বলল কিছু সময় ঘুমিয়ে নিতে। রাগামাটি পৌঁছানোর পর আর বিশ্রাম নেওয়ার সময় পাওয়া যাবে না। রাত জাগা চোখ দিয়ে অন্তত প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করা অসম্ভব প্রায়। প্রহর সিটে এসে বসলো। অথই প্রহরের দিকে তাকিয়ে আছে।
অথয়কে তাকিয়ে থাকতে দেখে প্রহর জিজ্ঞাসা করলো, কিছু বলবে? আপনি আজকের ন্যায় সব সময় এভাবে চলবেন? জানেন আপনাকে আজ কেউ ভয় পাচ্ছে না, সবাই আপনার সঙ্গে কতটা সাদরে গ্রহণ করছে। তুমি কি চাও? প্রহর অথয়ের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। অথয় দৃষ্টি ফেরালো না, প্রহরের চোখে চোখ রেখে জবাব দিল, আমিও চাই আজকে প্রহরকে যেন সব সময় দেখতে পাই, যাকে দেখতে ভয় পাবো না, যার সঙ্গে মিষ্টি হেসে দুটো কথা বলতে যেন সংকোচ বোধ না হয়। আমি সেই প্রহরকেই চাই। অথয়ের কথা শেষ হয়েছে। প্রহর অথয়ের মুখের দিকে তাকিয়ে বলে, সামনে আমার জীবনের চ্যালেঞ্জিং মুহূর্ত আসছে অথই। আমি জানি না আমি কতটা সফল হব। যদি সফল হতে পারে তাহলে আমার চেয়ে সুখী বোধ হয় আর কেউ হবে না। চ্যালেঞ্জ জিতে গেলে দেখবে আমি সম্পূর্ণ বদলে গেছে। অথয় নীরব শ্রোতা হিসেবে প্রহরের সব কথা শুনছে। ধীরে ধীরে তাদের কথার প্রসঙ্গ বদলায়, অনেক কথা হয়। কথার ফাঁকে অথয় ঘুমিয়ে যায়। প্রহর মুচকি এসে তাকিয়ে রইল অথয়ের পানে। অথয় প্রহরকে বুঝতে চাইছে, তাকে সঙ্গ দিচ্ছে। তাদের সম্পর্কের উন্নতির দিকে আরো এক ধাপ এগিয়ে গেছে আজ। সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন অথয় প্রহরকে চোখে হারাবে। দিনের আলো ফুটতে শুরু করেছে। বাস চট্টগ্রাম শহরকে অতিক্রম করে রাঙামাটির পথে রওনা হয়েছে। অথয় জানালা দিয়ে দেখছে রাঙামাটি জেলায় যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক। মনে মনে কেবল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে। পাশে বেঘরে ঘুমিয়ে আছে প্রহর, অথয়ের কাঁধে মাথা রেখে। অথয় প্রহরের থেকে খানিকটা খাটো, বেচারির ভীষণ কষ্ট হচ্ছে কাঁধে মাথা রাখতে, তবুও ঘুমের মাঝে কতটা অ্যাডজাস্ট করে নিয়েছে নিজেকে। অথয় জানালার দিকে তাকিয়ে দেখলো ধীরে ধীরে পাহাড়ের দেশে তারা প্রবেশ করছে। অথয় প্রহরকে ডেকে তুলল। প্রহর ঘুম ঘুম চোখে অথয়ের দিকে তাকিয়ে আছে। অথয় আঙ্গুল উঁচু করে জানালার দিকে তাকাতে বলল প্রহরকে। প্রহর জানালার দিকে তাকিয়ে দেখলো পাহাড় দেখা যাচ্ছে। অথয়ের মুখের দিকে তাকাতে প্রহর আবিষ্কার করলো অন্য এক অথয়কে, যে কিনা আজকের পর থেকে প্রহরের কাছে কেবল সদা হাস্যোজ্জ্বল একটা মেয়ে হিসেবে পরিচিত। কতটা মুগ্ধ হয়ে দেখছে এই পাহাড়কে। 1 ঘন্টার মধ্যে রাঙামাটি এসে পৌঁছালো সবাই। বাস থেকে নেমে সবাই যার যার ইচ্ছে মতো দল বানিয়ে ভিড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে। অথয় এবং প্রহর কেবল একা রয়ে গেছে। অথয় প্রহরকে বলল, স্যার আমরা এখন কি করব? সবাই তো যার যার ইচ্ছে মতো ঘুরে বেড়াবে। অথয়ের কথায় মন খারাপের সুর ভেসে এলো। প্রহরের মনে হলো এ যেন তারই মন খারাপের সুর। কি মনে করে প্রহর এগিয়ে এসে অথয়ের হাত শক্ত করে ধরে বলল, আজ আমি তোমার গাইড। আশেপাশে কিছু এলাকা থেকে তোমাকে ঘুরে আনবো, বিখ্যাত হোটেলে নিয়ে যাব এবং রাঙামাটির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো। অথয় বিস্মিত হয়ে তাকিয়ে রইল প্রহরের পানে। গতকাল রাত থেকে প্রহরকে নতুন করে চিনছে। যতটুকু প্রহরকে জানতে পেরেছে ততটুকু পর্যাপ্ত নয়, আরও জানতে হবে প্রহরকে। প্রহর অথয়কে নিয়ে সর্বপ্রথম একটা রেস্তোরাঁ এলো। ফ্রেশও একটা টেবিলে বসলো। পাশে অথয়। খাবার এলো আতপ চালের ভাত, লইট্টা শুটকি ভুনা, রূপচাঁদা মাছ ভাজা। খেতে খেতে প্রহর অথয়কে রাঙামাটি সম্পর্কে অনেক কিছু বলছে। রাঙামাটি জেলার মোট আয়তন ৬,১১৬.13 বর্গ কিলোমিটার। এটা আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা। রাজধানী ঢাকা থেকে জেলার দূরত্ব প্রায় ৩৬০ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার। এই জেলার উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে বান্দরবান, পূর্বে ভারতের মিজোরাম ও মিয়ানমারের চীন রাজ্য, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও খাগড়াছড়ি জেলা। এটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার দুটি দেশেরই আন্তর্জাতিক সীমানা রয়েছে। রাঙামাটি জেলার প্রধান নদী কর্ণফুলী। এই নদী ভারতের লোসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাঙামাটির উত্তর পূর্ব সীমান্ত দিয়ে ঠেকা নদীর মোহনা হয়ে এই অঞ্চলে প্রবেশ করেছে। কর্ণফুলী নদীর উপনদীগুলো হল কাঁচালং, মাইনি, চেঙ্গি, ঠেকা, শল, রাইংখং। এছাড়া জেলায় রয়েছে বাংলাদেশের বৃহত্তম কাপ্তাই হ্রদ। এই উপনদীগুলো বর্ষাকালে যথেষ্ট খরস্রোতা থাকলেও শুষ্ক মৌসুমে নাব্যতা সহ পানির পরিমাণ প্রায় থাকে না। রাঙামাটি জেলার সর্বোচ্চ শৃঙ্গ থাংনাং, যেটা বরকল উপজেলা অবস্থিত। এই পর্যায়ে এসে প্রহরকে থামিয়ে দেয় ঐথি। ষোড়শী কিশোরীর ন্যায় বায়না ধরল থাংনাং গিরিশৃঙ্গে যাবে। প্রহর বলল, আবার যখন আসবো তখন তোমাকে নিয়ে থাংনাং গিরিশৃঙ্গ ঘুরতে যাবো। আমি আপনার সঙ্গে রাঙামাটি আসবো তার গ্যারান্টি কি? এমনও তো হতে পারে আমার বিয়ে হয়ে গেছে, তাই আমার বর আমাকে হাতে পায়ে বেরিয়ে পড়িয়ে ঘর কোনো বানিয়ে রেখেছে। অথয়ের কথা শুনে প্রহর স্তব্ধ হলো। বলার মতো কিছুই নেই। অথয় এত বোকা কেন? প্রহরের চোখের ভাষা কি এতটাই কঠিন? এই চোখের দিকে তাকালেই তো বুঝতে পারার কথা। কতটা চায় সে অথয়কে। আরে মেয়ে, তোমাকে নিয়েই কেন রাঙামাটি ঘুরতে আসবো তার মানেও কি বোঝো না? প্রহর ইচ্ছে করে নিজের কপালে দুটো থাপ্পড় বসালো। আর অথয় বোকার মতো তাকিয়ে দেখলো প্রহরের কাণ্ড কারখানা। তোমার সঙ্গে কথা বলে এখন সময় নষ্ট করার আমার কোনো ইচ্ছে নেই। জলদি খেয়ে নাও, বের হব।
অথই প্রহরের মুখের দিকে তাকিয়েছিল, ভেবেছিল বেচারা কেন তার কথা শুনে নিজের কপালে থাপ্পড় দিল। অথই রেগে আছে, রাগের তাপ এখনো প্রহর অব্দি পৌঁছায়নি। দেবীর আদলে গড়া সুনিপন মুখটা রাগের আভাস ফুটে ওঠে অথয়ের। প্রহর আর চোখে তাকিয়ে তার বউটার রেগে যাওয়া মুখটাকে দেখছিল। দেখতে অবশ্য খারাপ লাগছে না, বড় আরো চমৎকার দেখাচ্ছে। কোনো মতে খাবার শেষ করলো অথয়। প্রহর খাবারের বিল পরিশোধ করে অথয়কে নিয়ে বেরিয়ে পড়ল। প্রহর এবং অথয় এখন আছে তবলছড়িতে। প্রহর একটি সিএনজি ডেকে ভাড়ার ব্যাপারে কথা বলল। ভাড়ার ব্যাপার মিটিয়ে অথয়কে বলল সিএনজিতে উঠতে। অথয় প্রহরের কথা মতো সিএনজিতে উঠে বসলো। প্রহর অথয়ের পাশে বসতে সিএনজি চলতে শুরু করলো। আমরা কোথায় যাচ্ছি এখন? অথয় প্রহরকে জিজ্ঞাসা করলো। প্রহর মুচকি এসে বলল, ঝুলন্ত ব্রিজের নাম শুনেছ না? ওখানে যাচ্ছে। আপনি এর আগেও রাঙামাটি এসেছেন তাই না? মোট 4 বার এলাম। অথয় এবার প্রকৃতির মায়ায় ডুব দিল। কথা বলে সময় নষ্ট করা যাবে না, প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে চায়। প্রহর মাঝে মাঝে অথয়ের দিকে তাকাচ্ছে। গেল 3 বার বন্ধুদের সঙ্গে এসেছিল, এবার এসেছে নিজের স্ত্রীকে নিয়ে। গত 3 বার এতটা আনন্দ অনুভব হয়নি এবার যতটা অনুভব করছে। রাঙামাটি শহরকে যেন নতুনই মনে হচ্ছে, হয়তো প্রেয়সী সঙ্গ দিয়েছে বলে।